নমস্কার। শুরু হচ্ছে হারিয়ে যাওয়া ছেলেবেলাকে ফিরে দেখা। আমাদের আজকের নিবেদন মনীন্দ্র দত্তের লেখা আমার প্রথম বাঘ দেখা। আমার বয়স যখন ৬ কি ৭ বছর, তখনই আমার কপালে জুটেছিল এক ডোরাকাটা ব্যাঘ্র মহাশয়ের ঝলক দর্শন। না, চিড়িয়াখানা অথবা সার্কাসের খাঁচায় বন্দি বাঘ নয়, সন্ধ্যা রাতের আলো ছায়ায় খোলা আকাশের নিচে দেখেছিলাম এক জলজ্যান্ত বাঘের চলন্ত মূর্তি। তবে শুধুই ক্ষণিকের তরে। আমার জন্ম হয়েছিল এবং শৈশব কেটেছিল আজকের বাংলাদেশ আর সেকালের পূর্ব বাংলার বড় শহর থেকে অনেক দূরে, ঝোপ জঙ্গল নদী নালায় ভরা একটা গণ্ডক গ্রামে। সেখানে কোথায় পাবে সরকারি চিড়িয়াখানা, আর কোথায় বা দেখবে সফরকারী সার্কাস দলের হরেক রকম জীবজন্তুর খেলা? যার সবচাইতে বড় আকর্ষণ ছিল লোহার শিকে ঘেরা গোলাকার খাঁচার মধ্যে বেশ কয়েকটি বড় মাপের বাঘের নানান খেলা, আর তাদের ক্ষুব্ধ ক্রুদ্ধ হুঙ্কার। কিন্তু সে কথা থাক, এবার আমার প্রথম বাঘ দেখার গপ্পটাই বলি। তখন বর্ষা শেষ হয়ে শীতের শুরু। বাতাসে একটা শিশিরে ভাব, বিকেল থেকেই বোঝা যায়। দিনও একটু একটু করে ছোট হয়ে আসছে। গ্রামের বড় বাজার খোলা থেকে সন্ধ্যা বাজার সেরে বাবা সবে বাড়ি ফিরেছেন। হয়তো সদ্য তৈরি টিনের ঘরের সদর বারান্দায় হুঁকো কলকে তামাক নিয়ে বসেছেন মৌজের আশায়। এদিকে রান্নাঘরের বারান্দায় আমাদের বড় মা সংসারের সবকটি ছোট ছেলে মেয়েদের সন্ধ্যাবেলাকার ভোজন পর্বের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। এখানে বড় মার এবং পুরো সংসারটার একটা ছোটখাটো বিবরণ দিলে হয়তো গল্পটা বুঝতে সুবিধা হবে। আমার পিতৃপুরুষরা ছিলেন ৩ ভাই, একটি বোনও ছিলেন বলে শুনেছি, কিন্তু তাকে চোখে দেখিনি। ৩ ভাইয়ের মধ্যে বড় জ্যাঠামশাইকেও আমি দেখিনি। আমার জন্মের আগেই তিনি মারা যান। জ্ঞান হবার পর থেকে আমরা বিধবা বড় জেঠিমাকেই খুব কাছের মানুষ হিসেবে দেখেছি। একমাত্র বিষয় সম্পত্তি ও টাকা পয়সার ব্যাপার ছাড়া বাড়ির অন্য সব কাজে কর্মে বড় জেঠিমাই ছিলেন সংসারের কর্ত্রী, সর্বে সর্বা। আমরা তাকে বড় মা বলে ডাকতাম। সংসারের অন্য সব কাজকর্মের মধ্যে তার প্রধান কাজই ছিল বাড়ির সবকটি ছেলে মেয়ের ৩ বেলার খাবারের ব্যবস্থা করা। সকালে খই মুড়ি গুড় সহযোগে প্রাতঃভোজন এবং কিছু পরেই নানান সবজি সিদ্ধ সহ ফেনা ভাত। দুপুরে আয়োজন মতো ডাল মাছের ঝোল ভাত, আর সন্ধ্যায় দুধ মাখা ভাত। নৈশ ভোজনের ব্যবস্থা কেবল বড়দের জন্য। ছোটরা তখন বিছানায় বড় মার কোলের কাছে শুয়ে পক্ষীরাজ ঘোড়া আর ব্যঙ্গমা ব্যঙ্গমীর গপ্প শুনতেই বিভোর। রীতিমাফিক সেদিনও রান্নাঘরের খোলা বারান্দায় আমাদের প্রাক নৈশ ভোজনের আসর বসেছে। একপাশে দপদপ করে জ্বলছে একটা কেরোসিনের কুপি। গয়ার পাথরের মস্ত বড় বাটিতে
বড় মা এক মনে দুধ কলা গুড় দিয়ে দুপুরের ভাতটা বেশ নরম নরম করে মাখাচ্ছেন। তাকে মধ্যমণি করে আমরা ৫-৬টি ভাই বোন যার যার কাঠের পিঁড়িতে গোল হয়ে বসেছি। এক সময় শুরু হয়ে গেল আমাদের প্রাক নৈশভোজন। বড় মা এক এক দলা দুধ মাখা ভাত পরপর আমাদের মুখে তুলে দিচ্ছেন, আর আমরাও গপ গপ করে সেটা গিলে ফেলছি। এমনি করে চক্রাকারে চলছে দুধ মাখা ভাত দিয়ে আমাদের প্রাক নৈশভোজনের পর্ব। তার ফলে গপ গপাগপ সুরের একটা মৃদু কনসার্টের সুর যেন ভেসে বেড়াচ্ছে সন্ধ্যার বাতাসে। এমন সময় হঠাৎ রান্নাঘরের পিছনে হালুম করে একটা গর্জন এবং আঁচানির বাঁশের মাচার ওপর ধপাত করে একটা শব্দ হলো। বড় মা তো হাও মাও কাও করে যতটা সম্ভব আমাদের সকলকে কোলের মধ্যে টেনে নিয়ে চেঁচিয়ে বলে উঠলেন, ওরে কে কে কোথায় আছিস রে? শিগগিরই আয়, ঘরের পিছনে লাফিয়ে পড়েছে বড় শিয়াল। ওরে বাবা রে, কি হবে রে? এ যে বড় শিয়ালের ডাক। বলে হাঁক দিতে দিতে বাইরের বারান্দা থেকে ছুটে এলেন বাবা। তার এক হাতে জ্বলন্ত হ্যারিকেন, অন্য হাতে উদ্যত হুঁকোটা। বড় জেঠার ঘর থেকে হাতের কাছে যা পেল সেই কুকুর তাড়ানো লাঠিটা নিয়েই উঠোনে নেমে এলো দাদা। পাশের বাড়িটা অবিনাশদার, যেমন দশাশই চেহারা তেমনই বুকের পাটা। ঘরের কোণ থেকে ঝকঝকে ফলার সরকিটাকে বাগিয়ে নিয়ে হারে রে 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 করে তেড়ে হাজির হয়ে এসে বলে উঠল, আরে 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 কোনো ভয় নেই, কোনো ভয় নেই, আমি এসে গেছি। কোথায় কোথায় সেই বড় শিয়ালের বাচ্চা? ফরিদপুর জেলার নাবাল অঞ্চল। বর্ষাকালে জলে থই থই করে, জল জঙ্গল একাকার হয়ে যায়। গভীর জঙ্গলের জন্তু জানোয়াররা সব যার যার আস্তানা ছেড়ে আশ্রয় নেয় সেই সব উঁচু জায়গার ঝোপ জঙ্গলে, যেখানে কাছে পিঠেই মানুষজন বাস করে। তাই নাবাল অঞ্চলের মানুষদের সব বাড়িরই পেছনের জংলার দিকটা মানুষ সমান উঁচু বাঁশের চ্যাগার দিয়ে ঘেরা, যাতে আশ্রয়চ্যুত জন্তু জানোয়াররা হঠাৎ করে পাড়ার মধ্যে ঢুকে পড়তে না পারে। এক্ষেত্রে কিন্তু ঠিক সেই ব্যাপারটাই ঘটেছিল। সারাদিন অভুক্ত এক ক্ষুধাতুর বাঘ সন্ধ্যার অন্ধকারে গা ঢাকা দিয়ে এসে চুপচাপ বসেছিল আমাদেরই রান্নাঘরের পেছনে আঁচানির গা ঘেঁষে বাঁধা দেওয়া উঁচু চ্যাগারের ওপাশে। সারাদিনের সংসারের ভুক্তাবশেষ ভাত, তরকারি, মাছের আঁশ ও কাঁটা সবই ফেলে দেওয়া হয় আঁচানির বাঁশের মাচার উপর। সেই সব খাবারকে কেন্দ্র করেই কয়েকটা কুকুর অনেকক্ষণ ধরেই ঘেউ ঘেউ ঘর ঘর করে ঝগড়া করছিল। সেই ঝগড়ার শব্দ আমাদের কানেও এসেছে, কিন্তু আমরা তাকে পাত্তা দেইনি। ওরকম কুকুরের ঝগড়া তো রোজই লেগে থাকে। কিন্তু খুদপীড়িত অপেক্ষমান বাঘটির ধৈর্যের বাঁধ একসময় ভেঙে গেল। কুকুর মাংসের লোভ তার ক্ষুধার আগুনকে দ্বিগুণ করে তুলল। যা থাকে কপালে এই ভেবে সে বেচারি সবেগে দিল এক লাফ। বাঘের লাফ বলে কথা, এক লাফে বাঁশের চ্যাগার ডিঙিয়ে সে হালুম করে পড়ল সেই কুকুরগুলোর মধ্যে। অমনি কুকুরগুলো ভয়ে রাড়া করতে করতে আমাদের রান্নাঘরের পিছন থেকে
তার বাঁ পাশ ঘেঁষে বারান্দাটাকে পাশ কাটিয়ে ঢুকে পড়ল বাঁ দিকে শ্যামাচরণ মামার বাড়ির উঠোনে। আর যাবে কোথায়? বাঘও তো একটা প্রাণী, তারও তো প্রাণের ভয় আছে। দিশেহারা ক্ষুধাতুর ভাগটা সেই একই পথে ছুটে বেরিয়ে গেল আমাদেরই রান্নাঘরের বারান্দাটাকে পাশ কাটিয়ে। আমরাও কেরোসিন কুপির আবছা আলোয় সেই দিকে তাকিয়ে ভয়ে একেবারে সিটকে মেরে গেলাম। মুহূর্তের জন্য তখন সেই ধাবমান ডোরাকাটা বাঘ মশাইয়ের একটা ঝলক দর্শনও হয়তো জুটেছিল আমাদের কপালে। কিন্তু কিন্তু আজও এই বৃদ্ধ বয়সে সেই ভয়ঙ্কর মুহূর্তটার কথা স্মরণ করলে ভয়ে বুকের ভিতরটা ঢিপ ঢিপ করে ওঠে। ভাবতে পারো, সেই সেই ব্যাঘ্র মহাশয় যদি বাঁদিকে মোড় না নিয়ে এক লাফে উঠে আসতো আমাদের রান্নাঘরের খোলা বারান্দায়, আর তার খুবপীড়িত লাল জিভটার একেবারে সম্মুখেই পেয়ে যেত ৫-৬টি কচি কচি ভয়ার্ত ত্রস্ত মানব শিশুকে, তাহলে? কিন্তু তেমন কিছুই ঘটেনি। ঘটলে তো এই গল্পটাই তোমাদের শোনাতে পারতাম না। আমাদের বাড়ির ভিতরের উঠানে তখন অনেক মানুষের ভিড়, সকলের মুখেই সদম্ভ আস্ফালন। কোথায় কোথায় কোথায়? কোন পথে গেল সেই বাঘের যেতাম বাচ্চা? একবার সামনাসামনি, তাহলে একবার দেখিয়ে দিতাম এই সরকির কত ধার। ধীরে ধীরে ভিড় ভেঙে গেল, যে যার ঘরে ফিরে গেল। বড় মা আমাদের কোলে তুলে নিয়ে একে একে পৌঁছে দিলেন বড় ঘরে। সেখানে একটা লম্বা বিছানায় একটি মাত্র লম্বা বালিশে সকলে মাথা রেখে বড় মার দুই পাশে চোখ বুজে ঝিম মেরে শুয়ে পড়লাম। পরদিন সকাল, গাছপালার ফাঁক দিয়ে সবে প্রথম রোদ এসে পড়েছে ভিতরের উঠানে। বড় মা আমাদের সবাইকে হৈ হৈ করে ডেকে তুললেন। এই উঠে পড়, একবার দেখে আসবি চল। কাল রাতে কি কাণ্ডটাই না ঘটেছে। ভগবান রক্ষা করেছেন, না হলে কি অঘটনটাই না ঘটতে পারতো। হরিবোল হরিবোল। সেদিন আমরা অবাক বিস্ময়ে দেখেছিলাম এক ডোরাকাটা দেহের মহাপ্রাণী আমাদের বাঁশের চ্যাগার এক লাফে পার হয়ে পাশের বাড়ির পেছনের বাঁশের চ্যাগার পর্যন্ত সমস্ত অঞ্চলটার উপর তার শ্রীচরণের চিহ্ন এঁকে এঁকে আবার এক প্রচন্ড উল্লম্ফনে সে বাড়ির চ্যাগার পার হয়ে উধাও হয়ে গিয়েছিল তারও পিছনের ঘন বাঁশের জঙ্গলে। আপনারা শুনছিলেন হারিয়ে যাওয়া ছেলেবেলাকে ফিরে দেখাতে মনীন্দ্র দত্তের লেখা আমার প্রথম বাঘ দেখা। গল্প পাঠে আমি রীতা পাল চন্দ্র, বড় মায়ের ভূমিকায় পিয়ালি নিয়োগী, বাবা এবং দাদার ভূমিকায় পার্থপ্রতিম চন্দ্র, অবিনাশদার ভূমিকায় সৈকত নিয়োগী। কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই রকম আরো অনেক ছোট গল্প শুনতে আমাদের পেজটা ফলো, লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। ধন্যবাদ।